আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর ফ্রম সাগর দ্য এক্সপ্লেনার। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করার পর বা পলিটেকনিক থেকে পাশ করার পর কোন কোন জায়গায় চাকরির ক্ষেত্র আছে। তো আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করার সময় কিংবা করার শুরুতেই আমরা একটা জিনিসকে চিন্তা করি, সেটা নিয়ে ক্যারিয়ারটা কেমন হবে। আপনি জীবনে যা কিছুই করেন না কেন, সেটার সর্বমূলে আছে মূলত ক্যারিয়ার। ক্যারিয়ার যদি খারাপ হয়, তাহলে কোনো লাইনে পড়াশোনা করার পর যদি সেখানে ক্যারিয়ার না থাকে, তাহলে সেটা নিয়ে কিন্তু কেউ পড়াশোনা করতে চাইবে না। তো সেক্ষেত্রে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করার পর যে সকল ডিপার্টমেন্ট আছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সহ যাবতীয় যে ডিপার্টমেন্টগুলো আছে, সব ক্ষেত্রে চাকরির ক্ষেত্র কোথায় কোথায় আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। ইনশাল্লাহ আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার ক্যারিয়ার কনসার্ন নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিকে পড়ার পর পাশ করে আমরা যে যোগ্যতা অর্জন করি, সেটা অনেকেই বলে ইন্টার সমমান। আসলে বিষয়টা এরকম না। দেশের একটা ক্রাইটেরিয়া অনুসারে দেওয়া হয়েছে যে ইন্টার সমমান, কিন্তু আপনি ইন্টার পাস যে পোস্টগুলো আছে সেগুলোতে ডিপ্লোমা পাস করে আবেদন করতে পারবেন, অথচ ইন্টার পাস যারা করেছে তারা কিন্তু ডিপ্লোমার যে পোস্টগুলো আছে সেগুলো আবেদন করতে পারবে না। কারণ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা লাগে, সেই সাথে ডিগ্রিও লাগে, তাই তারা পারবে না। একইভাবে ডিপ্লোমা পাস করার পর যে চাকরির যোগ্যতা অর্জন করি, সেটা হচ্ছে 10ম গ্রেড দ্বিতীয় শ্রেণী। মাথায় রাখবেন, 10ম গ্রেড দ্বিতীয় শ্রেণী, যার জন্য আমাদেরকে অনেক যুদ্ধ, অনেক নিপীড়ন, সেই সাথে অনেক ধরনের কথা শুনতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আমাদের যে পোস্টটা, সেটা আমি ক্লিয়ার করে বলি, 10ম গ্রেড দ্বিতীয় শ্রেণী। এটা বিভিন্ন জায়গায় কোম্পানি গ্রেড বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে সেগুলোতে বেতন বেশি, এবং দেশের সরকারি সেক্টরে একটু তুলনামূলক বেতন কম। 10ম গ্রেডের যে সরকারি বেতন সেটা। তো ক্যারিয়ারের ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করার পর বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যাদের সুযোগ সুবিধা একটু বেশি, চাকরির ক্ষেত্রেও একটু বেশি। সেজন্য দেখবেন বাংলাদেশের বেশিরভাগ পলিটেকনিকে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল আছে। সেই সাথে বেসরকারি যে পলিটেকনিকগুলো আছে সেগুলোও কিন্তু সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কম্পিউটার কিন্তু আছে। তো সেক্ষেত্রে সবার প্রথমে নাম্বার 1 হচ্ছে সিভিলের ক্ষেত্রে সবচেয়ে চাকরির ক্ষেত্রে বেশি, সেই সাথে ইলেকট্রিক্যালেরও চাকরির ক্ষেত্রে বেশি। যেমন পাওয়ার সেক্টর, বিদ্যুৎ সেক্টর, যে সকল সেক্টরগুলো আছে মূলত তাদের চাকরির ক্ষেত্রেও বেশি এবং বেতনও তাদের ক্ষেত্রে কিন্তু বেশি। তো নাম্বার 1 হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল এবং সিভিল ওয়ার্কিং রিলেটেড যে জবগুলো আছে, যেমন রোডস অ্যান্ড হাইওয়ে, পিডাব্লিউডি, এলজিডি, শুধু এলজিডি, ডিপিএইচি, তারপর এইচইডি, এইরকম যে সেক্টরগুলো আছে সেগুলোতে সর্বোপরি সিভিলের বেশি নিয়োগ থাকে, কারণ সিভিলের চাহিদাটা বেশি, কাজও সিভিলের বেশি। সেক্ষেত্রে সিভিল ডিপার্টমেন্টের চাকরি বেশি থাকে। তো এই যে ডিপার্টমেন্টগুলো আছে, আমি লিস্ট দিয়ে দিচ্ছি আমার স্ক্রিনে, এখানে দেখে নিন যে কী কী ক্ষেত্রে বা কোন কোন জায়গায় মূলত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাকরির ক্ষেত্র আছে। 2 নাম্বার হচ্ছে পাওয়ার সেক্টর। পাওয়ার সেক্টর বলতে বিদ্যুৎ তৈরি করা এবং বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যে সকল সেক্টরগুলো জড়িত আছে, সেই সেক্টরগুলো মূলত পাওয়ার সেক্টর নামে পরিচিত। এই পাওয়ার সেক্টরগুলোতে বেশিরভাগই হচ্ছে ইলেকট্রিক্যালদের সার্কুলার। তো ইলেকট্রিক্যালদের বেশিরভাগ সার্কুলার থাকার কারণে ইলেকট্রিক্যালদের নিয়োগটা বেশি হয়ে থাকে। সিভিল ডিপার্টমেন্টের কাজ কম থাকে, মূলত পাওয়ার সেক্টরে সার্কুলারগুলো একটু কম হয়ে থাকে এবং ইলেকট্রিক্যালের বেশি হয়ে থাকে। ডিপিডিসি, ডেস্কো, নেস্কো, তারপর পিডিবি, এছাড়াও হচ্ছে পিজিসিবি, এই যে সেক্টরগুলো আছে এগুলোতে মূলত ইলেকট্রিক্যালের কাজ বেশি, সেই সাথে পাওয়ার সেক্টর হয়, এখানে সার্কুলারও বেশি হয়ে থাকে। পিডিবি, তারপর বিআরইবি, এই যে বিদ্যুৎ সেক্টরগুলো আছে এগুলো মনে হচ্ছে ইলেকট্রিক্যালের দখল এবং ইলেকট্রিক্যালের কাজও বেশি, এখানে তাদের সার্কুলারও বেশি হয়ে থাকে। পাওয়ার সেক্টরের প্রত্যেকটা চাকরির যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করার পর জয়েন করবেন, তাদের বেতন হচ্ছে প্রায় 60,000-এর উপরে, মানে পাওয়ার সেক্টরে একটু বেতন বেশি থাকে। এবং সরকারি যে সেক্টরগুলো আছে এগুলো সরকারি 10ম গ্রেডের বেতন থাকে, তাই মূলত একটু কম থাকে। এরপর হচ্ছে কর্পোরেট সেক্টর। কর্পোরেট সেক্টর বলতে রিয়েল এস্টেট বিজনেস, আমরা যে বাড়িঘর তৈরি করি, বাড়িঘরের ইন্টেরিয়র ডিজাইন করি, সেই সাথে ডিজাইনিং, তারপর বাড়িঘর সাজানো গোছানো, বাড়িঘর বিক্রি করা, ফ্ল্যাট বিক্রি করা, ফ্ল্যাট তৈরি করা, বিভিন্ন জায়গায় জায়গা জমি ক্রয় করে এবং সেটাকে প্রফিট মার্জিনে বিক্রি করা, সেই সাথে যে টাকা রিলেটেড যে কাজগুলো আছে বিশেষ করে কর্পোরেট সেক্টর, এখানেও কিন্তু হিউজ একটা জব সেক্টর আছে। সেই সাথে টেলিকমিউনিকেশন সেক্টর। টেলিকমিউনিকেশন সেক্টর বলতে মোবাইল সেক্টর বা বর্তমান সময়ে প্রযুক্তির যুগে যে ধারাগুলো আছে, বিশেষ করে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং অন্যান্য যে সেক্টরগুলো আছে যেমন আরএসসি, এই যে ডিপার্টমেন্টগুলো আছে এদের জন্য বলতে এই সেক্টরটা। যেমন ইলেকট্রনিক্স কনজিউমারের ক্ষেত্রে ফ্রিজ, টিভি, এই যে জিনিসগুলো রেগুলারলি তৈরি করা লাগছে, বিক্রি করা লাগছে, তারপর মেরামত করা লাগছে, বিদেশ থেকে যে পার্টসগুলো আছে সেগুলো অ্যাসেম্বল করা লাগছে, সেগুলো বাজারজাত করে বাজারের চাহিদা অনুসারে মানুষকে প্রদান করা এবং ব্যবসা তৈরি করা, এই যে জিনিসগুলো আছে এই কর্পোরেট সেক্টরে মূলত
আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভালো মানের স্যালারিতে চাকরি কিন্তু আছে। এরপর হচ্ছে কোম্পানি চাকরির ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কথা যদি বলি, সিভিলে যে বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে, সাইট সুপারভাইজার হিসেবে বিভিন্ন সেক্টরে কিন্তু চাকরি আছে। সেই সাথে ইলেকট্রিক্যালের যেখানে সিভিলের কাজ হবে, বাড়িঘর তৈরি করা হবে, নিশ্চয়ই সেখানে বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া লাগবে বা এই ধরনের কাজগুলো কিন্তু করা লাগবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ইলেকট্রিক্যালেরও কাজ আছে। মেকানিক্যালেরই সিম্পলি বর্তমান সময়ে মেশিনারি যে যুগ, বিভিন্ন জায়গায় মেশিনের কাজ, সেই সাথে মেশিন তৈরি করা, মেশিন মেরামত করা, নতুন প্রযুক্তি আসছে সেগুলোকে ব্যবহার উপযোগী করা, কারখানায় দিন দিন কিন্তু চাহিদা বাড়ছে। এই চাহিদা মোতাবেক আমাদের এই মেশিনারি সরবরাহ করা, সেই সাথে নতুন নতুন টেকনোলজিকে সংস্থাপন করে সেটা দিয়ে উৎপাদনমুখী করা, এই যে কাজগুলো আছে কোম্পানি রিলেটেড বা প্রাইভেট সেক্টরে, এগুলো কিন্তু মেইনলি হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের। সিভিল ইঞ্জিনিয়ারিং জাস্ট একটা বিল্ডিং তৈরি করে দেবে, কিন্তু কাজটা কন্টিনিউ করা হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং পাওয়ার ডিপার্টমেন্টের। তো সেক্ষেত্রে সেখানে চাকরির ক্ষেত্রগুলো কিন্তু হিউজ তৈরি হচ্ছে এবং বর্তমানে দেশে কিন্তু আছে। এরপর হচ্ছে আইটি সেক্টর বলতে বর্তমানে কিন্তু পৃথিবীটা চলছে প্রযুক্তি নির্ভর। এআই বলেন, রোবোটিক্স বলেন, তারপর আইওটি বলেন, সব কিছুই কিন্তু এখন কম্পিউটার নির্ভরতার হওয়ার কারণে 3D প্রিন্টিং সহ বর্তমানে যে এআই টেকনোলজিগুলো আছে এগুলোর সাথে খাপ খাইয়ে চলা, কম্পিউটার টেকনোলজিকে যুগোপযোগী করা, সেই সাথে বাংলাদেশের মানুষকে কম্পিউটার কীভাবে ব্যবহার করতে হবে, আমাদের মতো তৃতীয় বিশ্বের মানুষের কাছে কম্পিউটার কীভাবে পৌঁছে দিতে হবে এবং কম্পিউটারের ব্যবহার উপযোগী করতে হবে, সেই সাথে মেরামত করা, দিন দিন যে নতুন নতুন প্রযুক্তি আসছে সেটাকে অ্যাডাপ্ট করা, সেই সাথে যে আমরা যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে যাচ্ছি সেটার উপযোগী করার জন্য কম্পিউটার সেক্টর বা আইটি সেক্টরের ব্যাপক কিন্তু চাহিদা আছে। এই চাহিদাগুলো বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে থাকে। কোম্পানির সুপারভাইজার কিংবা সাইট ইঞ্জিনিয়ার বা একজন কর্মী হিসেবে বা যে কোনো পোস্টে আপনার নতুন অবস্থায়, ফ্রেশার অবস্থায় কিন্তু আপনাকে নিয়োগ দিতে পারে কোম্পানিগুলো। তো সেক্ষেত্রে আপনাকে সেই কোম্পানির কাছে যাইতে হবে, আপনার দক্ষতাকে বুঝিয়ে বলতে হবে, তাহলেই কিন্তু হবে। প্রত্যেকটা ইলেকট্রনিক্স কোম্পানি, সেই সাথে টেক কোম্পানি, টেক জায়ান্ট সবগুলোই কিন্তু আমাদের এই কম্পিউটার ডিপার্টমেন্ট যারা আছে তাদের কিন্তু ব্যাপক চাহিদা আছে এবং স্যালারি হাই। সেই সাথে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ হওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, সফটওয়্যার ডেভেলপিং, সফটওয়্যার বাগ ফিক্সিং, এছাড়াও সফটওয়্যারকে, প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা বা আমাদের জন্য যথোপযুক্ত করা, এই জিনিসগুলো কিন্তু ব্যাপক চাহিদা বর্তমানে। সেই সাথে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো কনজিউম করছি, বিশেষ করে ওয়েব ডিজাইন করা, তারপরে ইউআই/ইউএক্স ডিজাইন করা, এই যে সেক্টরগুলো আছে ডে বাই ডে ডেভেলপ হচ্ছে এবং এর মার্কেট ভ্যালু বাড়ছে, সেই সাথে এটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, কখনোই কিন্তু কমছে না। আপনার প্রয়োজন একটা স্কিল, সেই স্কিল ধরে আপনি যদি কাজ করতে পারেন তাহলে আশা করা যায় আপনি এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন। এরপর যদি আপনার কাছে বিএসসি ডিগ্রি থাকে যে কোনো প্রাইভেট অথবা পাবলিক ভার্সিটি, তাহলে আপনি বিসিএস দিয়ে টেকনিক্যাল ক্যাডার হতে পারবেন। টেকনিক্যাল ক্যাডার বলতে বাংলাদেশে যে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট আছে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মনোটেকনিক, বিভিন্ন জায়গায় যে টেকনিক্যাল সেক্টর আছে সেখানে আপনি যে শিক্ষক হিসেবে যাবেন সেটাকে বলা হয় টেকনিক্যাল ক্যাডার। মানে বিসিএসের অধীনে যদি শিক্ষা ক্যাডার হয়ে আসেন এবং টেকনিক্যাল সেক্টরে যান তাহলে সেটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। এই টেকনিক্যাল ক্যাডারও আপনি চাইলে হতে পারবেন। টেকনিক্যাল ক্যাডার হওয়ার পাশাপাশি আপনি বিভিন্ন সেক্টর যেমন রোডস অ্যান্ড হাইওয়ে, পিডাব্লিউডি, তারপর পাবলিক হেলথ, স্বাস্থ্য প্রকৌশল, এগুলোই কিন্তু এই ক্যাডার হয়ে কিন্তু আপনি যেতে পারবেন না। বিসিএস ক্যাডার হওয়ার মাধ্যমে কিন্তু আপনি এগুলোতে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ নিতে পারবেন যদি আপনার বিএসসি ডিগ্রি করা থাকে। এরপর হচ্ছে এনটিআরসিএ বা বেসরকারি শিক্ষক নিবন্ধন। এই শিক্ষক নিবন্ধন বলতে বাংলাদেশে যতগুলো হাই স্কুল আছে, হাই স্কুলে কিন্তু ভোকেশনাল আছে, যেগুলোতে ভোকেশনালে কিংবা বিভিন্ন সেক্টর আছে, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় এনটিআরসি এর মাধ্যমে কিন্তু একটা নিয়োগ দেওয়া হতো, আর সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ। এই শিক্ষক নিয়োগও কিন্তু বাংলাদেশে পলিটেকনিক থেকে যারা পাশ করে, এটাও 10ম গ্রেডেরই একটা চাকরি, এইখান থেকে কিন্তু আপনি নিয়োগ নিতে পারবেন। বাংলাদেশে যতগুলো ভোকেশনাল আছে এগুলোতে কিন্তু ডিপ্লোমা পাশ করে শিক্ষক নিয়োগ সরাসরি দেওয়া হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন টেকনিক্যাল কলেজ আছে, সেগুলোও কিন্তু নিয়োগ হয়ে থাকে এনটিআরসির অধীনে। তখন কিন্তু আপনি আবেদন করার সময় দেখতে পাবেন যে এখানে কলেজ, হাই স্কুল এগুলো দিয়ে কিন্তু আপনি নিয়োগ নিতে পারবেন। যখন আবেদনের সার্কুলার দেয় তখন কিন্তু সার্কুলার আবেদন করতে গেলে দেখতে পারবেন যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দেন, চাকরি ক্ষেত্র কতটা, এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক একটা নিয়োগ হয়ে থাকে। বর্তমানে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটারে সবচেয়ে বেশি নিয়োগ হয়ে থাকে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তো যাদের নিয়োগ কম, মানে একটু তুলনামূলকভাবে, তাহলে তারা এই শিক্ষক নিয়োগের মাধ্যমে বিভিন্ন জায়গায় সুযোগ নিতে পারবেন। এরপরে আমরা যেহেতু পলিটেকনিক থেকে পড়াশোনা করছি, এই পলিটেকনিক থেকে পড়াশোনা করার পর পলিটেকনিকের শিক্ষক হওয়া যায় জুনিয়র ইনস্ট্রাক্টর নামে একটা পদে। এটা নন ক্যাডার একটা পদ, এটা বিপিএসসির মাধ্যমে এটা নিয়োগ দেওয়া হয়ে থাকে। এই বিপিএসসির মাধ্যমে যখন নিয়োগ দেওয়া হয় তখন পলিটেকনিক থেকে পাস 10ম গ্রেডের সার্কুলার দেওয়া হয়ে থাকে।
তো সেক্ষেত্রে পলিটেকনিকেরই শিক্ষক হিসেবে আপনি চাইলে নিয়োগ নিতে পারবেন বা অ্যাজ এ টিচার হিসেবে, যদি আপনার সেই ধরনের ক্রাইটেরিয়া থাকে এবং আপনার ভিতরে যদি সেই ধরনের প্রচেষ্টা থেকে থাকে। এরপর হচ্ছে এন্টারপ্রিনারশিপ। এন্টারপ্রিনারশিপ বলতে আমরা সিভিলে পড়ি, ইলেকট্রিক্যালে পড়ি, কম্পিউটারে পড়ি, নিজেদের একটা কিছু তৈরি করা, উদ্ভাবন করা, বিজনেস করা জিনিসটা আলাদা, এন্টারপ্রিনারশিপ জিনিসটা আলাদা। আপনি আপনার ভিতরে ট্যালেন্ট দিয়ে মানুষের যে কোনো ধরনের একটা সমস্যা সমাধান করার যে যোগ্যতা বা সমাধান করার যে প্রচেষ্টা, সেই সমাধানের প্রচেষ্টার মাধ্যমে আপনার জীবিকা নির্বাহ করা হচ্ছে মূলত এন্টারপ্রিনারশিপ। এই উদ্যোক্তা হওয়ার মাধ্যমে কিন্তু বিভিন্ন সেক্টরে, আপনি আজকে দেখুন মোবাইল সেক্টরটা দেখুন, ইলেকট্রনিক্স গ্যাজেট কনজিউমার সেক্টরটা দেখুন, কম্পিউটার সেক্টর দেখুন, সিভিল সেক্টর দেখুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইনোভেশনের একটা ছোঁয়া আসছে। তো সেক্ষেত্রে আপনি নিজেকে কীভাবে উপস্থাপন করতে পারেন এবং নিজেকে কীভাবে বিল্ড আপ করে এই এন্টারপ্রিনারশিপে নিয়ে যেতে পারবেন, সেই পন্থা অবলম্বন করলে হিউজ একটা আমাদের এই তৃতীয় বিশ্বের জন্য ভালো মানের একটা কর্মক্ষেত্র কিন্তু সৃষ্টি হবে। এই কর্মক্ষেত্র সৃষ্টি হবে, পাশাপাশি আরও দেশের উন্নয়ন হবে, সেই সাথে আপনি আরও 5 জনের কিন্তু কর্মের সৃষ্টি করতে পারবেন যদি আপনি এন্টারপ্রিনারশিপের মাধ্যমে কিছু করতে পারেন। এরপর হচ্ছে ফরেন ক্যারিয়ার। ফরেন ক্যারিয়ার বলতে যেমন ইউকে, জাপান, রাশিয়া, তারপর হচ্ছে সাউথ কোরিয়া, এই সমস্ত দেশগুলোতে গিয়ে আমরা কিন্তু ক্যারিয়ার করতে পারি। আমরা সেখানে উচ্চশিক্ষা নিতে পারি এবং উচ্চশিক্ষা নেওয়ার পাশাপাশি একটা কিছু করতে পারি, সেই সাথে সেখানকার যদি উচ্চশিক্ষা আমাদের শেষ হয়ে যায় সেখানে কিন্তু আমরা ক্যারিয়ার করতে পারবো। জাপান, জার্মানি এইগুলোই কিন্তু আমরা যেতে পারি, তারপর ইউকে, এরপর কানাডা, সবগুলো দেশে কিন্তু আমাদের সুযোগ আছে। এমনকি অস্ট্রেলিয়াতে আমাদের সুযোগ আছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি আমরা পাশ করি, সেখানে একটু খোঁজ খবর রাখলে বিভিন্ন সময় কিন্তু তার স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে সেই দেশে পড়াশোনা করার জন্য গেলেন। আসলে পড়াশোনা করার জন্য জার্মানি যে খালি পড়াশোনাই করছেন তা না, পড়াশোনা করে সেখানে একটা পরিবেশ বুঝলেন, কোথায় কীভাবে কর্মস্থল আছে, সেগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনি নিজেকে কিন্তু তৈরি করতে পারবেন। তো এরকম একটা ক্যারিয়ারে কিন্তু অপরচুনিটিও আছে আমাদের জন্য ফরেন ক্যারিয়ার হিসেবে। তো আপনি চাইলে এটাও করতে পারেন। আর সর্বশেষ হচ্ছে বিজনেস। বিজনেস হচ্ছে আপনি যে সেক্টরে আছেন সেখান থেকে শিক্ষা লাভ করলেন, কিছু একটা জ্ঞান অর্জন করার পর আপনি সেখানে একটা বিজনেস বা এই ধরনের কোনো একটা কিছু তৈরি করলেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা পন্থা। এতে করে অন্যের উপর ডিপেন্ডেন্সি কমে যায়, সেই সাথে আপনি নিজের যে ট্যালেন্ট আছে, নিজের যোগ্যতা আছে, সেটারও কিন্তু প্রমাণ দেওয়া যায়। দ্বিতীয়ত দেশের উন্নয়ন বা এই ধরনের কাজগুলো কিন্তু করা যায়, সেই সাথে আরও 5 জনের কর্মসংস্থান, এই সবগুলোই কিন্তু করা যায় যদি আপনি বিজনেস মেন্টালিটি নিয়ে রাখেন। তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা এন্টারপ্রিনারশিপ বা কর্মসংস্থান নামে একটা বই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ার সময় কিন্তু পড়েছি, সেটাতেই কিন্তু দেখবেন যে কীভাবে মূলত কর্মসংস্থানের তৈরি করা যায়। এছাড়াও হয়তো বা অনেক কর্মসংস্থান বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করার পর অনেক জায়গায় চাকরির ক্ষেত্র আছে, সেগুলো আপনাদেরকে আমি ভিডিওর নিচে কমেন্ট করে দিয়েছি আর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখান থেকে আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করার পর কী কী কর্মসংস্থান আছে সেটা কিন্তু দেখে নিতে পারবেন। তো এই পর্যন্ত আসার পর যদি ভিডিও বুঝতে পারেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানান, আপনাদেরকে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক্সের নেক্সট টাইম ভিডিও পেতে চান। আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন।